শারদ উৎসবের আর বাকি কয়েকটা দিন, আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ। কলকাতার বনেদি বাড়ির পুজোগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই বনেদি বাড়ির মধ্যে রয়েছে খেলাত রাজবাড়ির পুজো। 169 বছরে পা দেওয়া এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে রামকৃষ্ণ দেবের নাম। দীর্ঘতম ঠাকুর দালানের খেলাত রাজবাড়িতে উমা পূজিত হন সাক্ষ্যমতে। কলকাতার বনেদি পুজোগুলির মধ্যে অন্যতম যে পুজো খেলাত রাজবাড়ির পুজো। 169 বছরে পদার্পণ করলো এবারে এই পুজো। কি বৈশিষ্ট্য, কি রয়েছে এই পুজোর খুঁটিনাটি, কি রয়েছে আচার, কি রয়েছে উপাচার, সমস্ত বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব আজ। খেলাত রাজবাড়ির পুজো শতবর্ষ পেরিয়ে গেছে, তবে সেই পুজো এবারে যার হাতে দায়িত্বে রয়েছে সেই প্রদীপ্ত ঘোষ, কিন্তু বয়সে একদম তরুণ। এই বাড়ির পরিবারের অংশ তিনি। আমরা এই পরিবারের ইতিহাস এবং এই পুজোর বৈশিষ্ট্য আমরা কথা বলবো। তো এই যে এবারের এই যে পরিবারের যে ইতিহাস, এই বিষয়টা যদি একটু তুলে ধরো যে এই পরিবারের ইতিহাস কি, খেলাত রাজবাড়ি কেন বলা হয়? এটা খেলাত রাজবাড়ি বলা হয় কারণ এইটা প্রথমে আমাদের বংশধর খেলাত চন্দ্র ঘোষ এই বাড়িটা বানিয়েছিলেন। বাড়িটা হয়েছিল প্রায় বছর হচ্ছে 180 ধরে রাখুন। আর এই পুজো শুরু হওয়ার ঠিক 10 বছর পরই এটার পুজো শুরু হয় বাড়িটা কমপ্লিট হওয়ার পর। তো এটা এই বছর নিয়ে আমাদের পুজো 169তম। আর এই এখন পর্যন্ত চলে আসছে। আমরা এই পুরনো রীতি মেনেই আমরা এখন অবধি পুজোটা কন্টিনিউ করছি। পুজোর আলাদা বৈশিষ্ট্য কী রয়েছে? যে খেলাত রাজবাড়ির পুজো অবশ্যই কলকাতার রাজবাড়িগুলির পুজোর মধ্যে একটা অন্যতম নাম। তো এই পুজোয় আলাদা কি কি বৈশিষ্ট্য রয়েছে, কিভাবে আপনারা এই পুজো যে আচার উপাচার সেগুলোকে তুলে ধরেন, কি কি বিষয় রয়েছে এই পুজোতে? যেমন ধরুন এই বাড়িতে আগেও রামকৃষ্ণ দেব এসেছিলেন এইখানে, 21শে জুলাই 1880-তে এসেছিলেন। তো ওনার এখানে পদধূলি পড়ার পরই সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু হয়। তো এর ফলে আমরা চেষ্টা করি যে পুরনো রীতিভিতিগুলোকে কালচারগুলোকে ধরে রেখে আরও সনাতনী যে ধরনগুলো রয়েছে পুজোর ক্ষেত্রে, একদম সনাতনী পর্যায়ে সেই পুজোর যে আচার রয়েছে সেই বিষয়গুলোকে ধরে রেখে পুজোয় অনেক বাড়িতে পুজোয় বলি হয়। এখানে কি পুজোয় বলি হওয়ার? এখানে আমরা এই চালের মধ্যে খাড়াটাকে দিয়ে শুধু ওটা বলি দিই। এখানে ওই কোনো কাটাকুটি এরকম হয় না। কোনো রকম ফল বলির বিষয় বা ওই চালের মধ্যে থাকে যে খাড়া, কিন্তু কোনো রকম যে বলি বিভিন্ন জায়গায় যায় সেই ধরনের কোনো বিষয় না। আর এই পুজোর ক্ষেত্রে পুজোর এই 4 দিন এই বাড়িতে কি কি ধরনের উপাচার ভোগের ক্ষেত্রে কোনো আলাদা বিষয় বা এই বিষয়গুলো কি কি? মহালয়া থেকে শুরু হয়ে যায়, সকাল মায়ের চোখটা আঁকার পর থেকেই কিন্তু মেন লোকজন আসা যাওয়া করে হচ্ছে পঞ্চমী ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়। আর সেটা চলে দশমী পর্যন্ত, যতক্ষণ বিসর্জন হয়ে যাওয়ার পর পর্যন্ত। আর মেনলি অষ্টমীর সময় এখানে পিক টাইম থাকে লোকেরা আসা যাওয়ার। অষ্টমী এবং নবমীর মাঝখানে সন্ধি পুজো, এবং সন্ধি পুজোর আচারের ক্ষেত্রে অভিনবত্ব বা নতুনত্ব কি থাকে এখানে? সন্ধি পুজোর সময় আমাদের এখানে প্রদীপ জ্বালানো হয়। এই একটা
নিচে একটা প্রদীপগুলো সাজানো থাকে, আর একটা প্রদীপের স্ট্যান্ড থাকে। তো সবাই মিলে ওটা মোমবাতি নিয়ে জ্বালায়, তো ওইটা নিয়েই সন্ধি পুজোটা কভার হয়। পুজোয় পরিবারের নিশ্চয়ই আরও অনেকে এবং আমাদের এখনকার যে সময় হয়ে গেছে হয়তো অনেকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকতে হয়, তো মোটামুটি পরিবারের কতজন এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যামিলি মেম্বার রয়েছে এবং কিভাবে পুজোর 4 দিন তোমরা এনজয় করো? এখন লোকেরা তো মানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু পুজোর সময় জেনারেলি সবাই কলকাতায় ব্যাক করে এই 10 দিনে মানে নিজের পরিবারের সাথে কাটানোর জন্য। তো এখানে মানে জেনারেলি কলকাতায় মানে এই কয়েকদিন সবাই কাটিয়েই মানে কাকু জেঠু কতজন রয়েছে এখন, মানে কারা আসে, বা তোমার বয়সী, তোমার বন্ধু বান্ধব বা তোমার ভাইদের কিরম, কত সংখ্যা কিরম? এখন আমাদের বয়সী যারা আছে তাদের মধ্যে সবাই আসে পুজো দেখতে, এসে এনজয়মেন্ট করে আর তারপরে অঞ্জলি দিয়ে মানে বাইরে ঘোরে এসব। দশমীর দিন বিসর্জনের কি আলাদা কোনো নিয়ম আছে, যে মানে কোনো মানে কাঁধে করে নিয়ে যাওয়া পরিবারের লোকজন গঙ্গায় বিসর্জন দেওয়া, বা বিসর্জনে বা নিরঞ্জনের ক্ষেত্রে আলাদা কি উপাচার রয়েছে? মানে দশমীর দিন জেনারেলি আমাদের সাথে মেনলি ছেলেরাই যায়, আমরা কাঁধে করে এই নিয়ে যাই ঠাকুরের আইডলটাকে। তো ওটার জন্য আমাদের মেয়েরা বরণ করে চলে যায়, তারপরে আমরা ছেলেরা মিলে ওটা আইডলটাকে নিয়ে আমরা বিসর্জনের জন্য গঙ্গার ঘাটের দিকে যাই। বৈশিষ্ট্য বলতে আপনার কলাবাবু যে চান করানো হয়, গঙ্গায় গিয়ে চান করানো হয় না, এই বেলতলাতে চান করানো হয়। চান করিয়ে এবার ঠাকুর দালানে চলে, এটা একটা আছে। আর নীলকণ্ঠ পাখি এখন তো আর ছাড়া হয় না, সরকার বন্ধ করে দেয়, এখন কাগজের নীলকণ্ঠ পাখিকে তৈরি করা হয়, তো তাকেই পুজো করা হয়। ভোগের বলতে এখন তো সেরম ভোগ হয় না আমাদের এখানে, কারণ চালের ভোগ হয় না, লুচি তরকারি যেটা হয় এইসব তরকারি দিয়ে, আর আনুষঙ্গিক প্রসাদের যা হয় সেই ভোগ হয়। কলকাতার প্রাচীন বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে খেলাত রাজবাড়ির পুজো কিন্তু অন্যতম। বহু ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি সেই ঘটনা প্রবাহকে বর্তমানের মধ্যে দিয়ে ভবিষ্যতের আঙ্গিকে ধরে রাখার চেষ্টা করছেন তারা। রামকৃষ্ণদেবের নাম যুক্ত হয়ে রয়েছে এই বাড়ির সঙ্গে। বনেদি বাড়ির পুজোতে আজ এতটুকুই। আবার কলকাতার বনেদি বাড়ির অন্য কোনো পুজো নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।